গোয়েন্দা গল্প শুনতে কে না ভালোবাসি, বিশেষ করে তা যদি হয় সেই বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দার গল্প। তবে কিন্তু পুজোর মরশুমে এই গল্প শুনতেই হয়। আজকের গল্পের কাহিনী আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে আমাদের নিবেদন শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। শার্লক হোমসের সমীপে দুটো কেস আমি নিজেই নিয়ে এসেছিলাম। একটা মিস্টার হেথেলির বুড়ো আঙ্গুল সংক্রান্ত, আর একটা কর্নেল ওয়ারবার্টনের পাগলামি। দুটির মধ্যে অনেক বেশি অদ্ভুত আর নাটকীয় ছিল প্রথমটা। 1889 সালের গরমকালের ঘটনা। সবে বিয়ে করেছি, বেকার স্ট্রিটের বাসা ছেড়ে চলে এসেছি। ডাক্তারিও বেশ জমে উঠেছে। হোমসের কাছে প্রায়ই যাই, ওর বোহেমিয়ান স্বভাবটা ভাঙবার চেষ্টা করি। ডাক্তারি করতাম প্যাডিংটন স্টেশনের কাছেই স্টেশনের অনেক কর্মচারী আসতো অসুখ সারাতে। এদের মধ্যে একজনের একটা বাতের ব্যথার যন্ত্রণা এমনভাবে সারিয়ে দিয়েছিলাম যে ভদ্রলোক অষ্টপ্রহর আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতেন। প্রায় রুগী পাঠিয়ে দিতেন আমার কাছে। একদিন সকাল 7টার একটু আগে পরিচারিকা এসে বললে, স্টেশন থেকে দুজন লোক এসেছেন, বলছেন যে খুবই দরকারি কথা আছে নাকি। আমি বললাম যে একটু পরে আসেন, কিন্তু তারা আমার কথা শুনতেই চাইলেন না। বলতে লাগলেন যে খুবই খুবই দরকারি কিছু কথা নাকি তাদের বলবার আছে। জানি না বাপু, ঘোড়ার জন্য জিন লাগিয়ে এসেছেন ওরা। তাড়াতাড়ি জামা কাপড় পরে নেমে এলাম। জানি তো রেলের কেস কখনোই সামান্য হয় না, তাই দেরি করা যায় না। সিঁড়ি দিয়ে নামছি এমন সময় ঘর থেকে আমার পূর্ব পরিচিত গার্ড ভদ্রলোকটি বেরিয়ে এসে দরজাটা ভালো করে বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, এনেছি ওকে, ভালোই আছেন। এমন ভাবে কথাটা বললেন যেন একটা অদ্ভুত প্রাণীকে এইমাত্র বন্ধ করে এলেন বসার ঘরে। বললাম, কি ব্যাপারটা বলবেন তো? নতুন রুগী, যাতে পালিয়ে না যান তাই নিজেই নিয়ে এলাম। কাজ শেষ, এখন চলি। এটুকু বলে ধন্যবাদ জানানোর ফুরসত পর্যন্ত না দিয়ে উধাও হলেন গার্ড সাহেব। ঢুকলাম কনসাল্টিং রুমে। দেখলাম টেবিলের পাশে বসে এক যুবক, বয়স খুব জোর 25, মুখ ফ্যাকাশে, উদ্বেগে অস্থির, একটা হাতে রক্ত ভেজা রুমাল জড়ানো। বললেন, ডক্টর, সাত সকালে টেনে তোলার জন্য দুঃখিত। কাল রাত্রে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। ভোরের ট্রেনেই চলে এসেছি। স্টেশনে ডাক্তারের খোঁজ করছিলাম, এক ভদ্রলোক এখানে নিয়ে এলেন। আমার কার্ড টেবিলেই আছে। চোখ বুলোলাম কার্ডে। মিস্টার ভিক্টর হেথারলি, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট, 4 তলা। লাইব্রেরি চেয়ারে বসতে বসতে বললাম, বসিয়ে রাখার জন্য কিছু মনে করবেন না। সারা রাত ট্রেন জার্নির ধকল তো কম নয়, বড্ড একঘেয়ে লাগে। না না, একঘেয়ে রাত একে বলে না। বলতে বলতে পাগলের মতো হাসতে লাগলেন ভদ্রলোক। সে কি হাসি! সারা শরীর দুলে দুলে উঠতে লাগলো। দেখেই শঙ্কিত হলো আমার ডাক্তারি সত্তা। থামুন থামুন, এটা আবার কি হলো আপনার? আমি যা বললাম তাতে এত হাসির কিছু আছে? আশ্চর্য মশাই। তাড়াতাড়ি এক গ্লাস জল এগিয়ে দিলাম বটে, কিন্তু কাজ হলো না। বিরাট সংকট পেরিয়ে আসার পরেই যেমন হিস্টোরিয়ায় পেয়ে বসে অনেককে, উনিও সেইভাবে উন্মাদের হাসি হেসে চললেন আপন মনে। আস্তে আস্তে অবশ্য সামলে নিলেন নিজেকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, আচ্ছা আম্মুক তো আমি। জলের গেলাসে একটু ব্র্যান্ডি ঢেলে দিতেই রং ফিরে এলো ভদ্রলোকের রক্তহীন গালে। বাঁচলাম। ডক্টর, এবার আমার আঙুলটা যেখানে থাকার কথা সে জায়গাটা দেখুন। এই কথা বলে খুলে ফেললেন রক্তমাখা রুমালের পট্টি। আমার মতো শক্ত ধাতের মানুষও শিউরে উঠল সেই দৃশ্য দেখে। বিভৎস! 4টে আঙুলি কেবল দেখা যাচ্ছে, বুড়ো আঙ্গুলটার জায়গায় কেবল স্পঞ্জের মতো দগদগে মাংস আর হাড় ঠেলে বেরিয়ে আছে। গোড়া থেকে কুপিয়ে বা ছিঁড়ে নেওয়া হয়েছে আঙুলটি। সর্বনাশ!
নিশ্চয়ই খুব রক্ত বেরিয়েছে। তা বেরিয়েছে, অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে দেখলাম তখনও রক্ত পড়ছে। তাই রুমাল দিয়ে কবজি পেঁচিয়ে ধরে গাছের সরু ডাল দিয়ে পাকিয়ে পাকিয়ে রক্ত পড়া বন্ধ করেছি। চমৎকার, সার্জন হওয়া উচিত ছিল আপনার। ক্ষতস্থান পরীক্ষা করে বললাম, খুব ভারী আর ধারালো কোনো অস্ত্রের কোপ পড়েছে মনে হচ্ছে। মাংস কাটা ছুরি বলতে পারেন। অ্যাক্সিডেন্ট? মোটেই না। বলেন কি, খুনের চেষ্টা নাকি? তার চাইতেও বেশি। ভয় দেখিয়ে দিলেন দেখছি। স্পঞ্জ দিয়ে ক্ষতস্থান ধুয়ে মুছে ব্যান্ডেজ করে দিলাম। যন্ত্রণায় ঠোঁট কামড়ে চুপ করে শুয়ে রইলেন ভদ্রলোক। কাজ শেষ হলে বললাম, এ নিয়ে আর কথা নয়, নার্ভ সইতে পারবে না। তা কি হয়? এখনই গিয়ে পুলিশকে সব বলতে হবে। বুড়ো আঙুল নেই বলেই হয়তো বিশ্বাস করবে। অসাধারণ এই কাহিনী। বিশ্বাস করলেও রহস্য ভেদ করতে পারবে কিনা সন্দেহ, কেননা সূত্র তো জোগাতে পারবো না। রহস্যের গন্ধ পেয়ে নিমিষে জাগ্রত হলো আমার কৌতূহল। বললাম, আরে মশাই, সমস্যার সমাধান চান তো আমার বন্ধু শার্লক হোমসের কাছে আগে যান না কেন? নিশ্চয়ই যাব, পুলিশকেও আমার দরকার। তাহলে চলুন। বসবার ঘরে বসে পাইপ টানছিল শার্লক হোমস। প্রাতরাশ খাবার আগে যে পাইপ খায় সেই পাইপ। তার মানে ব্রেকফাস্ট এখনো হয়নি। টাইমস কাগজ মেলে ধরে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমের খবর পড়ছিল এক মনে। একসঙ্গে খেলাম তিনজনে। নবাগতকে একটা সোফায় শুইয়ে হাতের কাছে জল মেশানো ব্র্যান্ডির গেলাস রাখল। শার্লক বললে, মিস্টার হেদারলি, আপনার অভিজ্ঞতা যে মামুলি অভিজ্ঞতা নয় তা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। ক্লান্তি বোধ করলে গ্লাসে চুমুক দেবেন। বলুন বলুন, এবার কি হয়েছে? বেশি সময় নেব না আপনার। ক্লান্তি কেটে গেছে ডাক্তারের চিকিৎসায়। পেটে খাবার পড়ায় এখন বেশ চাঙ্গা বোধ করছি। আমি অনাথ ব্যাচেলর, একলা থাকি। পেশায় হাইড্রোলিক ইঞ্জিনিয়ার। 7 বছর কাজ করেছি একটা কোম্পানিতে। অভিজ্ঞতা প্রচুর হয়েছে। তারপর বাবার মৃত্যুর পর হাতে কিছু টাকা আসায় চাকরি ছেড়ে দিলাম। ঠিক করলাম স্বাধীনভাবে ব্যবসা করব। ঘর নিলাম ভিক্টোরিয়া স্ট্রিটে। 2 বছর স্রেফ মাছি তাড়ালাম বলতে পারেন। রোজগার প্রায় শূন্য। হতাশ হয়ে পড়লাম শেষকালে। বেশ বুঝলাম আমার দ্বারা ব্যবসা হবে না। গতকাল কেরানি এসে খবর দিলে এক ভদ্রলোক দেখা করতে চান আমার সঙ্গে। ভিজিটিং কার্ডে দেখলাম ভদ্রলোকের নাম কর্নেল লাইসেন্ডার স্টক। কর্নেল ঘরে ঢুকলেন প্রায় সঙ্গে সঙ্গেই। মাঝারি আকার, কিন্তু ভীষণ রোগা। মুখটা সরু হয়ে নাক চিবুকে ঠেকেছে। চামড়া ঠেলে গালের হনু উঁচু হয়ে রয়েছে। চোখ উজ্জ্বল, পদক্ষেপ চটপটে। বয়স 30 থেকে 40-এর মধ্যে। জার্মান উচ্চারণে বললেন, মিস্টার হেথারলি, আপনি শুধু দক্ষ নন, গোপন কথা গোপনে রাখতে পারেন। সুপারিশ শুনেই দৌড়ে এসেছি আপনার কাছে। তোষামদে গলে গেলাম আমি। কে বলেছে বলুন তো? উনি বললেন, নামটা নাই বা শুনলেন, তবে শুনেছি আপনার 3 কুলে কেউ নেই। আপনি বিয়ে করেননি, লন্ডনে একলা থাকেন। সবই তো সত্যি বললাম আমি, কিন্তু তার সঙ্গে আমার কাজের কি সম্পর্ক বুঝছি না। সম্পর্ক আছে বই কি, এখনই শুনবেন, কিন্তু কাজটা অত্যন্ত গোপনীয়। আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতেন তাহলে এই গোপনীয়তা আপনার কাছে আশা করতাম না। কথা দিচ্ছি, যা বলবেন তা কেউ জানবে না। সন্দিগ্ধ চোখে যেন আমার ভেতর পর্যন্ত দেখে নিলেন ভদ্রলোক। এরকম তীক্ষ্ণ চাহনি কখনো দেখিনি। কথা দিচ্ছেন?
দিচ্ছি। হঠাৎ লাফ দিয়ে উঠলেন কর্নেল, বোঁ করে ছুটে গেলেন দরজার কাছে। এক ঝটকায় পাল্লা খুলে দেখলেন বাইরে কেউ নেই। ফিরে এসে বললেন, কেরানিগুলো মাঝে মাঝে বড় আড়ি পাতে। যাক, এবার কাজের কথায় আসা যাক। তারপর চেয়ারটা আমার কাছে সরিয়ে এনে আবার সেই রকম জিজ্ঞাসু চিন্তাবিষ্ট চোখে চেয়ে রইলেন আমার পানে। মাংসহীন লোকটার বিচিত্র আচরণে একটু ভয় পেলাম। মনটা বিদ্রোহী হলো। অসহিষ্ণু কণ্ঠে বলে ফেললাম, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার সময়ের দাম আছে। উনি চাপা স্বরে বললেন, এক রাতে 50 গিনি রোজগার করতে চান? নিশ্চয়ই। কাজটা আসলে ঘন্টা খানেকের। একটা হাইড্রোলিক স্ট্যাম্পিং মেশিন বিগড়েছে। গোলমালটা কোথায় কেবল দেখিয়ে দেবেন। খুবই সামান্য কাজ, দক্ষিণাটা সে তুলনায় ভালোই। তা ঠিক। আজ রাতেই শেষ ট্রেনে তাহলে আসছেন? কোথায়? আইফোর্ডে, রিডিং স্টেশন থেকে 7 মাইল দূরে। প্যাডিংটন থেকে ট্রেনে চাপলে পৌঁছে যাবেন 11:15টায়। বেশ, যাব। আমি গাড়ি নিয়ে আসবো স্টেশনে, রাতটা ওখানেই কাটাবেন। ফিরতি ট্রেন পাবো না? শেষ ট্রেনে যেতে বলছি কারণ আছে বলেই। এই সব অসুবিধার জন্যই 50 গিনি দিচ্ছি আপনার মতো অল্প বয়সী অজানা মানুষকে। এখনো ভেবে দেখুন। ভেবে দেখলাম 50 গিনি ছাড়া যায় না। বললাম, ঠিক আছে, আপনার কথাই রইল, কিন্তু একটু খুলে বলুন কি করতে হবে আমাকে। কেউ আড়ি পাচ্ছে না তো? না না, নির্ভয় বলুন। জানেন নিশ্চয় সাজি মাটি জিনিসটা দারুণ দামি। ইংল্যান্ডের 2-1টা জায়গা ছাড়া পাওয়া যায় না। শুনেছি। কিছুদিন আগে রিডিং থেকে মাইল 10-এর মধ্যে ছোট্ট একটা জায়গা কিনেছিলাম। কপাল জোড়ে সাজি মাটির স্তর আবিষ্কার করলাম সেই জমিতে। তারপর দেখলাম আমার জমিতে যে স্তর আছে তার চাইতেও বেশি স্তর আছে ডাইনে বাঁয়ে আমার প্রতিবেশীদের জমিতে। কিন্তু তারা জানে না যে সোনার খনির চাইতে দামি জিনিস রয়েছে মাটির তলায়। বন্ধু বান্ধবের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম আমার জমি থেকে প্রথমে কিছু সাজি মাটি তুলে 2 পয়সা রোজগার করব। সেই টাকায় প্রতিবেশীদের জমি কিনে নেব। গোপনে কাজ সারার জন্য একটা হাইড্রোলিক প্রেস কিনেছি। কিন্তু পাছে কথাটা 5 কান হয়, তাই কাউকে কিছু জানাইনি। আপনাকেও বলবো, আইফোর্ড যাচ্ছেন আজ রাতে, কাউকে কিছু বলবেন না। আমি বললাম, সবই বুঝলাম, শুধু বুঝলাম না সাজি মাটি তোলার জন্য হাইড্রোলিক প্রেসের দরকার কি? ওটা তো গর্ত খুঁড়ে তুলতে হয়। আমাদের একটা নিজস্ব পদ্ধতি আছে। মাটি চেপে ইট বানিয়ে পাচার করি, যাতে কেউ জানতে না পারে। আপনাকে সব কথাই বললাম। আইফোর্ডে 11:15টায় তাহলে আসছেন? শেষবারের মতো আবার সেই অন্তর্ভেদী জিজ্ঞাসু চাহনি দিয়ে বেশ কিছুক্ষণ আমাকে যেন এফোর ওফোর করলেন ভদ্রলোক। তারপর করমর্দন করে আস্তে বেরিয়ে গেলেন ঘর থেকে। খুব অবাক হলাম কর্নেলের প্রস্তাবে। মাঝরাতে নিয়ে যেতে চান, কাকপক্ষীকে জানাতে চান না, 10 গুণ পারিশ্রমিক দিতে চান। সাজিমাটির গল্পটাও যেন নেহাতি গল্প, বিশ্বাস করতে মন চায় না। যাই হোক, খেয়ে নিয়ে রওনা হলাম ট্রেন ধরতে।
আইফোর্ট পৌঁছলাম 11টার পর। প্ল্যাটফর্মে নামলাম কেবল আমি। লণ্ঠন হাতে ঘুমন্ত একজন কুলি ছাড়া কাউকে দেখলাম না। বাইরে আসার পর দেখলাম অন্ধকারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কর্নেল। আমার হাত খামচে ধরে গাড়ির মধ্যে টেনে তুললেন, জানলা বন্ধ করে দিলেন। তক্তায় টোকা মারতেই ঘোড়া ছুটল ঊর্ধ্বশ্বাসে। একটাই ঘোড়া? রংটা দেখেছিলেন কি? তামাটে। ক্লান্ত ঘোড়া? না না, বেশ তাজা, চকচকে। তারপর? গাড়ি ছুটল প্রায় 1 ঘন্টা। কর্নেল বলেছিলেন 7 মাইল পথ, আমার তো মনে হলো 12 মাইল। রাস্তা খুব খারাপ, লাফাতে লাফাতে যাচ্ছিল গাড়ি। ওপর দিকে উঠলে বুঝতে পারতাম না রাস্তা এবড়ো খেবড়ো থাকার জন্য কেবল লাফাচ্ছিল। জানলা বন্ধ থাকায় কিছু দেখতে পাচ্ছিলাম না। কর্নেল কথা বলছিলেন না, সমানে অন্তর্ভেদী চোখে চেয়েছিলেন আমার দিকে। তারপর কাঁকড় বিছানো পথের উপর দিয়ে এসে গাড়ি থামল। আমরা নামলাম। বাড়িটাকে ভালো করে দেখার আগেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। কর্নেল দেশলাই খুঁজতে লাগলেন। এমন সময় অন্ধকারের মধ্যে আলো দেখা গেল। ল্যাম্প হাতে এক ভদ্রমহিলা, খুব সুন্দরী, পরনের পোশাকটিও দামি। বিদেশি ভাষায় কি যেন জিজ্ঞেস করল কর্নেলকে। একটিমাত্র ছোট্ট শব্দে জবাব দিলেন কর্নেল। শুনেই এমন আটকে উঠল মেয়েটি যে আরেকটু হলে ল্যাম্প খসে পড়ে যেত হাত থেকে। কর্নেল কানে কানে কি বলে তাকে ঠেলে বের করে দিলেন ঘরের বাইরে। ল্যাম্প নিয়ে ফিরে এলেন আমার কাছে। পাশের ঘরে একটা দরজা খুলে আমাকে বসতে বললেন সেখানে। ঘরে একটা গোল টেবিলের উপরে ছড়ানো কতগুলো জার্মান বই। ল্যাম্পটা একটা হারমোনিয়ামের উপর রেখে এখনই আসছি বলে অন্ধকারে মিলিয়ে গেলেন ভদ্রলোক। জার্মান বইগুলোর মধ্যে 2টো বই বিজ্ঞানের, বাকিগুলো কবিতার। জানলা খুলতে গিয়ে দেখি আড়াআড়িভাবে খিল দিয়ে আটা খড় করি। খোলে কার সাধ্য। আইফোর্ট থেকে মাইল 10 দূরে এসেছি ঠিকই, কিন্তু পূবে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে বোঝার সাধ্য নাই। কোথাও কোনো আওয়াজ নেই। চরাচর নিস্তব্ধ, ভারী নিস্তব্ধ। শুধু একটা সেকেলে ঘড়ি চলার টিকটিক আওয়াজ আসছে ভেতর থেকে। আচমকা নিঃশব্দে খুঁড়ে গেল ঘরের দরজা। ভয়ার্ত মুখে ল্যাম্প হাতে ঘরে ঢুকল সুন্দরী সেই মহিলাটি। এমনভাবে পাঙাশমনা মুখে বারবার পিছনে চাইতে লাগলো যে আতঙ্কে অবশ হয়ে এলো আমার হৃৎপিণ্ড। আঙুল নেড়ে আমাকে কথা বলতে বারণ করে ভাঙা ভাঙা ইংরেজিতে বললে, আমি হলে পালাতাম, এখানে থাকতাম না। ফ্লি অ্যাওয়ে, ফ্লি অ্যাওয়ে, ডেঞ্জার ইজ কামিং, গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, গো অ্যাওয়ে, প্লিজ গো। কিন্তু ম্যাডাম, মেশিন না দেখে যাই কি করে? থেকে কোনো লাভ নেই, এই দরজা দিয়ে পালান। আমি মুখ টিপে হাসছি দেখে এগিয়ে এসে 2 হাত এক করে চাপা গলায় তিনি বললেন, ভগবানের নামে দিব্যি করে বলছি, এখনই পালান, আর দেরি করবেন না, বিপদ হবে। আপনি পালান, নয়তো খুবই বিপদ হবে। আমি আবার একটু একরোখা টাইপের, বাধা পেলে গোয়ারও বেড়ে যায়। এসেছি 50 গিনি রোজগার করতে, এতটা পথ পেরিয়ে অনেক ধকল সয়ে খামোখা ফিরে যেতে যাব কেন? হাতের কাজ শেষ না করেই বা পালাতে যাব কেন? মহিলাটির মাথায় ছিট আছে নিশ্চয়ই, তাই মাথা নেড়ে জানিয়ে দিলাম আমি যাব না। আবার কাকুতিমিনতি করতে যাচ্ছে ভদ্রমহিলা। এমন সময় ধরাম করে দরজা বন্ধ করার আওয়াজ হলো ওপরতলায়। সিঁড়িতে শোনা গেল অনেকগুলো পায়ের আওয়াজ। কান খাড়া করে শুনেই নিঃসীম নৈরাশ্যে 2 হাত শূন্যে ছুঁড়ে চকিতে নিঃশব্দে ফের অন্ধকারেই মিলিয়ে গেলেন সেই ভদ্রমহিলা। ঘরে ঢুকলেন কর্নেল লাইসেন্ডার স্টক আর একজন বেঁটে মোটা ভদ্রলোক। এর নাম ফার্গুসন। আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম
ভদ্রলোকের থুতনিতে মাংস ডবল ভাঁজ খেয়ে ঝুলছে, তারপর চিনচিলা জন্তুর কোমল ধূসর রোমের মতো দাড়ি। কর্নেল বললেন, মিস্টার ফার্গুসন আমার ম্যানেজার আর সেক্রেটারি। ভালো কথা, দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম না? গুমোট লাগছিল বলে খুলেছি, বললাম আমি। সন্দিগ্ধ চোখে তাকিয়ে কর্নেল বললেন, তাহলে চলুন মেশিনটা দেখে আসা যাক। টুপিটা পরে নি? না না, টুপি পরার দরকার নেই, মেশিন বাড়ির মধ্যেই আছে। সে কি কথা, বাড়ির মধ্যে সাজিমাটি খোঁড়েন নাকি? আরে না, এখানে শুধু চেপে চুপে ইট বানাই, অত কথার দরকার নেই। আপনি শুধু মেশিনটা দেখে বলে দিন গলতটা কোথায়। ল্যাম্প হাতে কর্নেল চললেন আগে, আমি আর ফার্গুসন পেছনে। বাড়ি তো নয়, একটা গোলক ধাঁধা, ঘোরানো সিঁড়ি, নিচু দরজা, সরু গলির যেন আর শেষ নেই। ওপরতলায় কার্পেট বা ফার্নিচারের চিহ্ন মাত্র নেই। পলেস্তারা খসা দেওয়ালে ছাতলা পড়েছে। ভদ্রমহিলার হুঁশিয়ারিতে কর্ণপাত না করলেও চোখ রেখেছি দুজনের ওপর। বাইরে যতদূর সম্ভব নির্বিকার আছি। ফার্গুসন লোকটাকে মনে হলো স্বদেশবাসী, বেশ মুষড়ে রয়েছে, যেন কথা একদম বলছে না। অবশেষে একটা ছোট্ট নিচু দরজা খুলে ভেতরে ঢুকলেন কর্নেল। ঘরখানা চৌকোনা, এত ছোট যে একসঙ্গে তিনজনের ঠাঁই হয় না। কাজে ফার্গুসন রইলেন বাইরে, আমি গেলাম কর্নেলের পেছন পেছন। উনি বললেন, আমরা এখন হাইড্রোলিক প্রেসের মধ্যে দাঁড়িয়ে, পায়ের তলা ধাতুর, মেঝের সঙ্গে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাব যদি এখন কেউ মেশিনটা চালিয়ে দেয়। কেননা মাথার ওপরকার ছাদটা আসলে পিস্টনের তলার দিক, হু হু করে নেমে আসবে নিচে কয়েক টন চাপ দিয়ে। মেশিনটা আগের মতো মসৃণ ভাবে আর চলছে না, শক্তি কমে গেছে। কেন এরকম হচ্ছে সেইটুকুই কেবল দেখিয়ে দিন। ল্যাম্পটা হাতে নিয়ে মেশিন পরীক্ষা করলাম। সত্যি দানবিক মেশিন। বাইরে গিয়ে হাতল টেপে মেশিন চালালাম। শো শো আওয়াজ শুনেই বুঝলাম লিক আছে কোথাও। দেখলাম পাশের একটা সিলিন্ডার থেকে জল বেরিয়ে যাচ্ছে। একটা রাবারের পটি শুকিয়ে যাওয়ায় ড্রাইভিং রড ঠিক মতো কাজ করছে না। শক্তির ঘাটতি দেখা দিয়েছে, সেই কারণেই কর্নেলকে দেখিয়ে দিলাম গলতটা এবং বুঝিয়ে দিলাম কিভাবে মেরামত করতে হবে। কান খাড়া করে সব শুনলেন তিনি। তারপর আমি ভেতরে ঢুকলাম নিজের কৌতূহল চরিতার্থ করার জন্য। দেখলাম দেওয়াল কাঠের, কিন্তু মেঝে একখানা বিরাট লোহার পাত দিয়ে তৈরি। সাজি মাটি চেপে ইট বানানোর গল্পটা যে একেবারেই কল্পিত তার প্রমাণ রয়েছে মেঝেতে। একটা ধাতুর স্তর লেগে রয়েছে সেখানে। এইরকম একটা দানবিক মেশিন দিয়ে সাজি মাটি চেপে ইট বানানো তাহলে হয় না। খুঁটিয়ে দেখছি ধাতুর স্তরটা কি। এমন সময় অস্ফুট জার্মান বিস্ময়োক্তি শুনলাম পেছনে। সচমকে ফিরে দেখি বিবর্ণ মাথা হেঁট করে আমার কাণ্ড দেখছেন কর্নেল। কি করছেন? মাথায় রক্ত চড়ে গেল। ভুলিয়ে আনার জন্য চিৎকার করে বললাম, সাজি মাটির তারিফ করছি। সত্যি কথাটা বললে আরো ভালো পরামর্শ দিতে পারতাম, কিন্তু বলেই বুঝলাম ভুল করেছি। মুখটা কঠিন হয়ে গেল কর্নেলের। নরকের আগুন জ্বলে উঠল দুই চোখে। এখনই জানবেন সত্যি কথাটা। এটুকু বলেই এক লাফে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলেন কর্নেল। পাল্লায় লাথি ঘুষি মেরে গলা ফাটিয়ে চেঁচিয়ে চললাম আমি, আমায় আমায় বের করুন প্লিজ, আমায় বের করুন প্লিজ। আচমকা নৈশব্দ খান খান করে দিয়ে জাগ্রত হলো হাতল টেপবার ঝনৎকার আর জল বেরিয়ে যাওয়ার শো শো শব্দ। মেশিন চালিয়ে দিয়েছেন কর্নেল। কালো ছাদটা ঝাঁকি মেরে নামতে শুরু করেছে নিচের দিকে।
মেঝে পরীক্ষা করার সময় ল্যাম্পটা মেঝের ওপর রেখেছিলাম বলে হাতটা খালি ছিল। 2 হাতে পাল্লা খোলার চেষ্টা করলাম, কাকুতি মিনতি করলাম, কিন্তু ফল হলো না। হাত বাড়ালেই তখন ছাদ ছুঁতে পারছি, মানে 1 মিনিট লাগবে আমাকে মাংসপিণ্ড বানাতে। মাথা তুলে যখন দাঁড়াতেও পারছি না, ভাবছি শুয়ে পড়লেই বরং শীত দ্বারা সমেত একেবারেই থেঁতলে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে মরার চাইতে ভালো। এমন সময় হৃৎপিণ্ড তুরুক নাচ নেচে উঠল একটা জিনিস দেখে। কাঠের দেওয়াল একটু একটু ফাঁক হয়ে গেল, একটা হলদে আলোর আভা দেখা গেল। দরজা। লাফ দিয়ে সেঁধে গেলাম ফাঁকটা দিয়ে, দরজাও বন্ধ হলো। পেছনে ল্যাম্প গুঁড়ো করে ধাতুতে ধাতুতে মিলে যাওয়ার ঝনঝনাত শব্দও শুনলাম। সম্বিত ফিরে পেলাম কবজিতে টান পড়ায়। ডান হাতে ল্যাম্প ধরে বাঁ হাতে আমার কবজি ধরে হিড় হিড় করে টানছে পরমা সুন্দরী সেই মহিলাটি। আমি পড়ে আছি একটা সংকীর্ণ গলির পাথুরে মেঝেতে। এসে পড়বে ওরা, তাড়াতাড়ি। তখনই পালাতে বলেছিলাম, কিন্তু কিন্তু আপনি শোনেননি। পালান পালান, এবার প্রাণ নিয়ে পালান। এবার আর অন্যথা হলো না। হাঁচর পাচর করে দাঁড়িয়ে উঠে ছুটলাম তার পেছনে। গলি ঘুঁচি পেরিয়ে ছুটতে ছুটতে দুজন পুরুষের উচ্চ কণ্ঠের চিৎকার শুনলাম। ভদ্রমহিলা ঘাবড়ে গেলেন, ঝট করে দরজা খুলে ঢোকালেন একটা শোবার ঘরে। জানলা দিয়ে দেখা যাচ্ছে চাঁদের আলো। লাফান, আর পথ নেই। মুখের কথা শেষ হওয়ার আগেই সরু গলির অপর প্রান্তে দেখা গেল ল্যাম্প হাতে ঝড়ের মতো দৌড়ে আসছেন কর্নেল। তার এক হাতে মাংস কাটা কষাইয়ের ছুরি। আমি ততক্ষণে জানলার গোবরাত ধরে বাইরে ঝুলে পড়েছি, কিন্তু ভদ্রমহিলাকে ফেলে পালাতে মন চাইছে না। যদি দেখি ওর ওপর অত্যাচার চলছে, তাহলে প্রাণ যায় যাক, উঠে যাব ঘরে। মহিলাটিকে ঠেলে সরিয়ে দিতে গেলেন কর্নেল, কিন্তু পারলেন না। তাকে আঁকড়ে ধরে তীক্ষ্ণ কণ্ঠে ইংরেজিতে ভদ্রমহিলা বললেন, ফ্রিটস, ফ্রিটস, গতবার তুমি কথা দিয়েছিলে, আর হবে না বলেছিলে। ওকে ছেড়ে দাও, উনি কাউকে কিচ্ছু বলবেন না। তোমার কি মাথা খারাপ হয়েছে এলিজ? আমাদের সবাইকে শেষ করে ছাড়বে ওই লোক। অনেক বেশি দেখে ফেলেছে। সরতে বলেছি তো, সরতে বলছি তো, খুব খারাপ হয়ে যাবে। সরে যাও। এক ধাক্কায় ভদ্রমহিলাকে সরিয়ে দিয়ে জানলার সামনে ছিটকে এসে কোপ মারলেন ছুরি দিয়ে। আমি সবে গোবরাট থেকে হাত তুলতে গেছি, এমন সময় কোপ পড়লো গোবরাট। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এটা সাংঘাতিক। সরে যাও। তনু মনো অবস্থার যন্ত্রণা ছড়িয়ে পড়লো অনুতে পরমাণুতে। আমি পড়ে গেলাম বাগানে। পড়ে গেলেও জ্ঞান হারায়নি। উঠেই দৌড়তে লাগলাম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে, একটা মোহমানের মতো। কান ঝাঁঝা করছে, মাথার মধ্যে যেন লক্ষ ঝাঁঝর বাজছে। এই সময় যন্ত্রণাটা আবার চিরিক দিয়ে ওঠায় বুড়ো আঙুলের দিকে তাকাতে গিয়ে দেখি আঙুলটাই নেই। দেখেই মাথা ঘুরে গেল। রুমাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়াটা বন্ধ করতে গিয়ে আরো যেন কিরকম হয়ে গেলাম। গোলাপ ঝোপের মধ্যে টলে পড়ে গেলাম। নিশ্চয়ই অনেকক্ষণ জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরলে দেখলাম চাঁদ চলে গেছে, ভোরের আলো দেখা দিয়েছে। সবচেয়ে অবাক কাণ্ড, আমি পড়ে আছি বড় রাস্তার একটা ঝোপের ধারে, দূরে রেল স্টেশনের বাড়ি। আশেপাশে কোথাও গত রাতে সেই রহস্য নিকেতন বা বাগিচার চিহ্ন মাত্র নেই। হাতটা আবার ঝনঝন করে উঠতে চেয়ে দেখলাম স্বপ্ন নয়, সত্যিই কাল রাতে ভয়ঙ্কর মৃত্যুর মুখে পড়েছিলাম, কিন্তু মরিনি। টলতে টলতে স্টেশনে গেলাম। সে কুলিটা ছিল, কিন্তু কর্নেল লাইস্যান্ডার স্ট্রাক বলে কাউকে সে চেনে না। কাল রাতে কোনো গাড়িও দেখেনি। 6টার একটু পরেই লন্ডন পৌঁছালাম। স্টেশন থেকে আঙুল ড্রেস করতে গিয়ে ডক্টর ওয়াটসনের কাছে আপনার কথা শুনলাম। সবই তো বললাম, এখন বলুন কি করব? কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। অসাধারণ কাহিনী, সন্দেহ নেই,
তারপর হোমস উঠে গিয়ে মোটা খাতা পেড়ে আনলো তাক থেকে। খবরের কাগজের কাটিং সেটে রাখা সেই খাতাটায়। সে বললে, শুনুন, 1 বছর আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, মন দিয়ে শুনুন। 9 তারিখে 26 বছর বয়স্ক হাইড্রোলিক ইঞ্জিনিয়ার মিস্টার জেরেমিয়া হেলিংস নিখোঁজ হয়েছেন। রাত 10টার সময় বাড়ি ছেড়ে চলে যান, আর পাওয়া যায়নি। পোশাক ইত্যাদি ইত্যাদি। ব্যাস, এই তো বোঝা গেল। 1 বছর আগে এইভাবেই মেশিন মেরামত করেছিলেন কর্নেল। কি সর্বনাশ! ভদ্রমহিলা তাহলে এর কথাই বলছিলেন? বললেন বৃদ্ধাঙ্গুষ্ঠহীন রোগী। নিশ্চয়ই। কর্নেল লোকটা 1 নম্বরের মরিয়া লোক, ঠান্ডা মাথার বদমাস। পথের কাঁটা দূর করতে যে কোনো পন্থা অবলম্বনেই পেছ পা নন। প্রত্যেকটা সেকেন্ড এখন অমূল্য। চলুন স্কটল্যান্ড ইয়ার্ডে আগে যাওয়া যাক, সেখান থেকে দল বেঁধে যাব আইফোর্ড। ঘন্টা 3 পর ট্রেনে চেপে বসলাম আমি, শার্লক হোমস, ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার এবং একজন সাদা পোশাকি পুলিশ। ব্র্যাডস্ট্রিট একটা সামরিক ম্যাপ বিছিয়ে আইফোর্ডকে মাঝে রেখে কম্পাস দিয়ে বৃত্ত আঁকছিলেন চারধারে। বললেন, এই নিন 10 মাইল ব্যাসার্ধের বৃত্ত। এর মধ্যেই পড়বে। 10 মাইলই তো। আধ ঘন্টা ট্রেনে গিয়েছিলাম গাড়িতে। অজ্ঞান অবস্থায় এতটা পথ বয়ে এনেছিল? নিশ্চয়ই তাই। আবছা মতো মনে আছে, কারা যেন বই নিয়ে যাচ্ছিল আমাকে। আমি বললাম, বাগানে আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে ছেড়ে দিল কেন বুঝতে পারছি না। ব্র্যাডস্ট্রিট বললেন, এখনই তা বোঝা যাবে। আগে জানা দরকার সেই বাড়িটা কোথায়। মনে মনে আপনি ঠিক করেই ফেলেছেন জায়গাটা কোথায়। বেশ, দেখা যাক আপনার সঙ্গে একমত হতে পারি কি না। আমি বলবো বাড়িটা দক্ষিণে, ওইদিকেই লোকজন কম। প্রথমে তিনি বললেন পূব দিকে, তারপর বললেন না, পশ্চিম দিকে। হ্যাঁ, আমি নিশ্চিত যে এটা পশ্চিম দিকেই হবে। এবার আর ভুল হচ্ছে না আমার। বললেন সাদা পোশাকি পুলিশি ভদ্রলোক। তারপর নিজেই সংযুক্ত করলেন, নিরালা গ্রামগুলো তো ওই দিকেই, তাই ওনাকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চিতভাবে এটাই হবে, পশ্চিম দিকেই। উত্তর দিকে বললাম আমি, কেননা পাহাড় নেই ওই দিকে। মিস্টার হেথারলি বলেছেন গাড়ি ওপর দিকে উঠেছে বলে একবারও মনে হয়নি তার। শার্লক হোমস মুচকি হেসে আঙুল রাখলো বৃত্তের ঠিক মাঝখানে। বেশ যেন অবাক হলো হেথারলি। সে একটু উসখুস করে বলে উঠল, কিন্তু 12 মাইল পথ তো গিয়েছি। 6 মাইল গেছেন, 6 মাইল এসেছেন। আপনিই বললেন ঘোড়ার গা চকচক করছিল। ক্লান্ত ঘোড়া মোটেই ছিল না। 12 মাইল খারাপ রাস্তা পেরিয়ে কোনো ঘোড়াকেই ও অবস্থায় দেখা যায় না। মাথা চুলকাতে চুলকাতে ব্র্যাডস্ট্রিট বললেন, খুব ধোকা দিয়েছে মনে হচ্ছে। দলটার কাজ কারবার এবার আন্দাজ করা যাচ্ছে। খুব চতুর। এভাবে ধোকা দিয়ে চলেছে সমানে পুলিশকে। কিন্তু এবার ঠেলা বুঝবে। পড়বি তো পড়ে, যেখানে পারিস। কেউ মিস্টার হোমসের কাছে পড়ে। দেখি এবার কি করে পালায়। জাল টাকার কারবার, বললে হোমস। রূপোর নকল হিসেবে খাদ মিশানো যে ধাতু লাগে, সেটি তৈরি করার জন্যই দরকার ওই মেশিনের। কিন্তু পুলিশের হাতে পড়বার পাত্রও তারা নয়। ব্র্যাডস্ট্রিটের মনোবাঞ্ছা আর পূর্ণ হলো না। আইফোর্ডে ট্রেন যখন ঢুকছে তখনই দেখলাম অস্ট্রিচ পাখির পালকের মতো রাশি রাশি ধোয়ার কুণ্ডলি আকাশ ছেয়ে ফেলেছে। বড় বড় গাছপালার আড়ালে দাউ দাউ করে জ্বলছে আগুন। ডক্টর বেচার কি জাতে জার্মান, খুব রোগা, খাড়া লম্বা নাক। মাস্টার তো হেসেই অস্থির। সে বলল,
আজ্ঞে না, ডক্টর বেকার জাতে ইংরেজ, খাঁটি ভদ্রলোক। তবে ওর বাড়িতে একজন বিদেশি রুগী থাকেন, পেটে কিছু সয় বলে মনে হয় না। তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে রওনা হলাম আগুনের দিকে। গিয়ে দেখলাম বিরাট একটা বাড়ি জানলা সমেত দাউ দাউ করে পুড়ছে। বাগানে দমকল বাহিনী বৃথাই আগুনকে বাগে আনবার চেষ্টা করছে। দেখেই চেঁচিয়ে উঠল হেথারলি। হোমস বললে, ভালো সদি নিলেন আপনি। যে ল্যাম্পটা মেশিন ঘরে রেখে এসেছিলেন, ঘুরিয়ে যাওয়ার পর সেই আগুন কাঠের তক্তায় গিয়ে লাগে। তখন আপনার পেছন নিতে গিয়ে অত কেউ খেয়াল করেনি। পরে আগুন ছড়িয়ে পড়েছে দেখে সব ফেলে পালিয়েছে। এতক্ষণে 100 মাইল দূরে চলে গেছে বলতে পারেন। হোমসের কথাই সত্যি হলো শেষ পর্যন্ত। নৃশংস জার্মান বা বিষণ্ণ ইংরেজের খবর আর পাওয়া যায়নি। তবে সেই দিনই ভোরের দিকে ভারী ভারী বাক্স বোঝাই একটা গাড়িকে রিডিং স্টেশনের দিকে যেতে দেখেছিল একজন চাষি। কিন্তু শেষ পর্যন্ত তারা গেল কোথায় তা শার্লক হোমস পর্যন্ত মাথা খাটিয়ে বার করতে পারেননি। বাড়িটার গোলক ধাঁধার মতো গলিখুঁজি দেখে তাজ্জব হয়ে গিয়েছিল দমকল বাহিনী। চোখ কপালে উঠেছিল ওপর তলার জানলার গোবরাটে একটা মানুষের বুড়ো আঙ্গুল দেখে। সন্ধে নাগাদ আগুন নিভল বটে, কিন্তু ততক্ষণে ছাদ ধসে পড়েছে। অভিশপ্ত মেশিনটাও নিশ্চিহ্ন হয়েছে। বাড়িতে পাওয়া গেল কিছু নিকেল আর টিন। পাওয়া গেল না কেবল মুদ্রা। নিশ্চয়ই পাচার হয়ে গিয়েছে ভোরের সেই গাড়িতে। হাইড্রলিক ইঞ্জিনিয়ার প্রাণে বেঁচে গেলেন কিভাবে এবং কেই বা তাকে বয়ে নিয়ে গেলেন বড় রাস্তায়, সেই রহস্য পরিষ্কার হলো নরম মাটিতে দুজোড়া পদচিহ্ন আবিষ্কারের পর। একজোড়া খুব ছোট আর আরেক জোড়া বেশ বড়। অর্থাৎ মহিলাটি ইংরেজ ভদ্রলোকের সাহায্যে ইঞ্জিনিয়ারকে ধরাধরি করে নিয়ে আসে বাইরে। নীরব প্রকৃতি ভদ্রলোকের মন অতটা নিষ্ঠুর নয়। খুন জখমের প্রবৃত্তি নেই বলেই ভদ্রমহিলার মিনতি তাকে স্পর্শ করে। লন্ডনগামী ট্রেনে উঠে বসে ক্ষোভের সঙ্গে ইঞ্জিনিয়ার বললেন, ভালো কারবার করে গেলাম বটে। 50টা গিনি তো পেলামই না, রেখে গেলাম বুড়ো আঙুলখানা। হেসে বলল শার্লক হোমস, কিন্তু পেলেন অভিজ্ঞতা। জানলেন সহজে বেশি কিছুই রোজগার করা যায় না। রোজগার হলেও সে রোজগারের পথ ঠিক নয়। আমরা লোভে পড়ে যে নিজেদের স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলি, আশা করি এইটুকুনি মনে রাখবেন। তারপর বলল, এই বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনিয়ে